প্রধান কার্যনির্বাহী সদস্য, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে সারা বাংলাদেশে কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রত্যেকটি পলিটেকনিক ইনস্টিটিউটে আন্দোলনের ঘোষণা দিয়েছি। তো এই আন্দোলনের ঘোষণা দেওয়ার একটি মাত্র কারণ, সেটি হচ্ছে বর্তমানে সারা দেশব্যাপী বিএসসি ইঞ্জিনিয়ার এবং স্নাতক প্রকৌশলীদের দ্বারা যে আন্দোলন বা 3 দফা পরিচালিত হচ্ছে তার বিরুদ্ধে এবং তার প্রতিবাদে। গতকালকে আমাদের ঢাকা মেট্রো রেলের যে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল, সেই নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষা আগামী 1-2 দিন পরেই হওয়ার কথা ছিল, কিন্তু সেটি শুধুমাত্র একটি রিটের কারণে স্থগিত করে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ অযৌক্তিক। যেই সেকশন ইঞ্জিনিয়ার পদটি 10ম গ্রেডের জন্য নির্দিষ্ট এবং শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলী আবেদন করতে পারবে, সেই পদে আসার জন্য দেশের স্নাতক প্রকৌশলীরা কীভাবে কাজ করছে সেই বিষয়ে আমরা বোধগম্য হচ্ছি না। যারা দেশের সরকারের কোটি কোটি টাকা খরচ করে নিজেদেরকে স্নাতক প্রকৌশলী, ডিগ্রি প্রকৌশলী হিসেবে পরিচয় দিচ্ছে, তারা কেন নিম্নস্থ পদে আসার চেষ্টা করছে এবং তাদের এই সকল কার্যকলাপের উদ্দেশ্য কী, এবং দেশের সরকার ব্যবস্থার প্রত্যেকটা পর্যায়ে সকলেই জানেন দেশের ডিপ্লোমা প্রকৌশলী এবং স্নাতক প্রকৌশলী প্রত্যেকের ভূমিকা অনস্বীকার্য। তো কেন একটা গোষ্ঠী এবং কিছু একক ব্যক্তিবর্গ এই ডিপ্লোমা প্রকৌশলী এবং স্নাতক প্রকৌশলীদের মধ্যে সাংঘর্ষিক ব্যবস্থা তৈরি করছে? এর মধ্যে অবশ্যই কোনো না কোনো ত্রুটি এবং জটিলতা রয়েছে। আমরা যদি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করি, দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য একটিমাত্র ব্যবস্থাই যথেষ্ট, প্রকৌশল সেক্টরকে ভিন্ন খাতে প্রবাহিত করা। যদি ডিপ্লোমা প্রকৌশলীরা কর্মবিরতি দেয় বা বিএসসি স্নাতক প্রকৌশলীরা কর্মবিরতি দেয়, তাহলে দেশের টপ টু দ্য বটম প্রত্যেকটা জিনিসেই আমাদের একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে। এতে আমাদের সরকার বিরোধী পক্ষ যারা আছে, দেশের রাষ্ট্রদ্রোহী যারা আছে, তারা একটা সুযোগ পাবে। আমরা কখনোই দেশ বিরোধী বা সরকার দ্রোহী কাজ আমরা করিনি এবং আমরা করব না, কিন্তু যারা এই দিকে আমাদের ধাবিত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ পদক্ষেপ থাকবে। আমরা সেই বিষয়ে সর্বদা প্রস্তুত আছি। তারা যেই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসুক না কেন, যারা দোষর তারা দোষর হিসেবেই পরিচিত থাকবে। আপনারা ইতিমধ্যে প্রকৌশল অধিকার আন্দোলনের যে 3 দফা দাবিগুলো লক্ষ্য করেছেন, সেই দাবিগুলো দেখলেই সেখানে আমরা স্পষ্টভাবে দেখতে পারি যে এই দাবিগুলো দেশকে শুধুমাত্র অস্থিতিশীল করার উদ্দেশ্যেই তৈরি করা। একটা প্রকৌশল সিস্টেম যেখানে সুশৃঙ্খলভাবে চলছে, সেই সুশৃঙ্খলতাকে নষ্ট করে দেশকে অস্থিতিশীল করে কোনো একটা শ্রেণীর ফায়দা লুটে নেওয়াই হচ্ছে এই প্রকৌশল অধিকার আন্দোলনের মূল কাজ। কারণ আপনারা জানেন, আপনারা একটা জিনিস দেখেছেন যে ওরা যেটাকে বলে আমাদের উপসহকারী প্রকৌশলী যে পদটি রয়েছে, এটাকে কোটা হিসেবে তারা বিবেচনা করে। আসলে কোটা কি এবং বিশেষায়িত পদ কি, তারা এই ন্যূনতম নলেজটুকু তাদের মাথায় নাই। কারণ এই উপসহকারী প্রকৌশলী পদটি 1994 সালে ডিপ্লোমা প্রকৌশলীদের সকল পদের সমন্বয়ে এই পদটাকে সৃষ্টি করা হয়েছে। এটা কেবলমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যাদের ডিগ্রি রয়েছে তাদের জন্য এই পদটাকে তৈরি করা হয়েছে। তারা বলতেছে যে তারা অধিক যোগ্য এই পদে আসার জন্য, তারাও বিএসসি করেছে। এখন আমার কথা হচ্ছে, এইখানে আমাদেরকে জব দিচ্ছে যোগ্যতা দেখে নয়, সনদ যোগ্যতাকে বিবেচনা করে আমাদেরকে এখানে জব দিচ্ছে। আপনারা জানেন, আমরা 10 বছর স্কুলিং কমপ্লিট করে, প্রাইমারি লেভেল কমপ্লিট করে আমরা যখন 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি, তখন আমাদের হয়ে যায় 14 বছর এবং আমরা উচ্চতর ডিগ্রি নিলে হয়ে যায় 18 বছর। আমাদের এই যে 18 বছর আমরা যে পড়াশোনা করার ফলে আমাদেরকে যে একটা সনদ দিল, সেই সনদ যোগ্যতার উপর ভিত্তি করে আমাদেরকে জবে ঢুকানো হয়। যদি সনদ যোগ্যতাকে কোটা হিসেবে ধরা হয়, তাহলে আমরা বলবো সনদ যোগ্যতাকে বিবেচনা না করে যদি কেবলমাত্র যোগ্যতাকে বিবেচনা করা হয়, তাহলে এইচএসসি পাশ করা প্রত্যেকটা শিক্ষার্থীকে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। কারণ আপনারা জানেন, বিসিএস পরীক্ষার যে সকল প্রশ্ন আসে সেগুলো প্রাইমারি লেভেল থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের এর মধ্যেই থাকে। সেক্ষেত্রে যদি যোগ্যতাকে শুধুমাত্র প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে এইচএসসি পাশ করা একজন মেধাবী শিক্ষার্থী মাত্র কয়েক বছরের প্রিপারেশনে বিসিএস পরীক্ষার মতো সকল ধাপে উত্তীর্ণ হওয়ার সক্ষমতা রাখে। কাজেই কোনটা সনদ যোগ্যতা, কোনটা কোটা, সেটা বোঝার যদি ন্যূনতম জ্ঞান না থাকে, আমি বলবো তারা মেধাবী না।